বৌমা, কাল একটু সকাল সকাল উঠো, মুনিয়া আর অনুপম আসবে কাল। একটু আগেই ফোন করেছিল। আহা, আমার কোলের মেয়েটাকে 1 বছর দেখি না। কি যে ছিরির চাকরি জামাইয়ের, আজ এখানে তো কাল ওখানে। মেয়েটাও আমার এই টানা পড়ে নে একেবারে জেরজার হয়ে গেল। বাপের বাড়ি এসে যে দুদণ্ড জিরাবে তারও তো উপায় নেই। মা বাতের ব্যথায় পঙ্গু, উচ্চশিক্ষিত ভাইয়ের বউ তো সকালে উঠেই হিল খটখট করতে করতে অফিসে ছোটে। কি যে হয়েছে আজকালকার রকম সকম বুঝিনে বাপু। খোকন তো শুনি লাখ টাকা মাইনে পায়, চাইলে বইয়ের কোন শখটা অপূর্ণ রাখে। তবু একপাল পুরুষ মানুষের গা ঘেঁষে ন্যাকামি না করলে চলে না। যাগ্গে, আমি আর কদিন, তারপরে এই সংসারের কি যে অবস্থা হবে বুঝতেই পারছি। বাপের বাড়িতে এসে মেয়েটাকে বোধহয় হাত পুড়িয়েই খেতে হবে। রাতের খাওয়া দাওয়া মিটলে ব্রততী ফ্রিজ গুছিয়ে রাখছিল, শাশুড়ির কথায় ফিরে তাকালো। সারা সপ্তাহে অফিসের হাড় ভাঙা খাটুনির পর রবিবারে সে সকাল 7টা পর্যন্ত ঘুমায়। ওইটুকুই তার বিলাসিতা। নিরুপমা দেবীর ওটাই একেবারে সহ্য হয় না। ফাঁকে ফোকরে এই নিয়ে খোঁটা দিতে তিনি ছাড়েন না। মৃণাল নির্বিরোধী মানুষ, সে নিরপেক্ষ থাকাটাই পছন্দ করে। মুনিয়া অর্থাৎ মৃত্তিকা মায়ের চোখের মণি। 4 বছর হলো বিয়ে হয়েছে ব্রততীর। এর মধ্যে বেশ কয়েকবার বাপের বাড়ি এসেছে মেয়ে। আচরণে মনে হয় ওই যেন বাড়ির আসল মালকিন। ব্রততী ওর 5 মাস খাটার লোক। মায়ের খোঁজ নেওয়া বলতে তো সপ্তাহে 10 মিনিট ফোনে কথা বলা আর ঝুড়ি ঝুড়ি সমালোচনা করা। বোঝাই যাচ্ছে কালকের দিনটা কেমন যাবে। ব্রততী ছোটবেলায় মাকে হারিয়েছে। বারেনবাবু তার বাবা, খুব অসুস্থ। চলাফেরা বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। বাবাই তার সব। এ বাড়ির কেউই জানে না অফিস ফেরত মাঝে মাঝেই সে বাবাকে দেখে আসে। এটা তার নৈতিক কর্তব্য বলে সে মনে করে। স্বাবলম্বী মেয়ে সে, বাবা না চাইলেও তার চিকিৎসার ভার সেই বহন করে। বিয়ের পর বাপের বাড়ির সাথে ঘনিষ্ঠতা নিরুপমা পছন্দ করে না। ওতে নাকি সংসারের বাঁধন আগলা হয়। হ্যাঁ মা, সকালে উঠে আপনার ছেলেকে বলে দেবেন ওরা কি খাবে। জলখাবারটা আমি না হয় সামলে দেব, ওরা আসা পর্যন্ত থাকবো। কিন্তু কাল আর তো তারপরে আমার থাকা সম্ভব হবে না। তবে চিন্তা করবেন না, ওদের পছন্দের কি কি খাওয়াবেন সকালে একটু বলে দেবেন, শুধু ব্যবস্থা হয়ে যাবে। খুব শান্ত স্বরে ব্রততী জবাব দেয়। স্তম্ভিত হয়ে পুত্রবধূর মুখের দিকে তাকান নিরুপমা। প্রথমটায় কথাই বলতে পারছিলেন না, পরে অসম্ভব ক্রোধে ফেটে পড়লেন। কেন? সপ্তাহে একটা দিনও বাড়িতে থাকা পোষাচ্ছে না তোমার? কি এমন রাজকার্য আছে শুনি? 1 বছর পরে ননদ আসছে, তাকে দুটো ভালো মন্দ রেঁধে খাওয়ানোও পারবে না? ওই জন্যই তো খোকনকে বলেছিলাম চাকরি করা মেয়ে বিয়ে করিস না। আমার তো কোনো কথাই শুনলো না। বাবার তো ছেলে নেই, আমি না নিয়ে গেলে কে যাবে? শ্বশুর বাড়িতে কাজ থাকলেও যেতেই হবে। কই, আমি যে এতদিন পা ভেঙে বিছানায় পড়েছিলাম, মুনিয়াকে বিব্রত করিনি তো। মেয়ে পরঘড়ি হয়ে গেলে অত জোর দেখানো যায় না। বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়িটাই সব, আমাদের কালে এসব শেখানো হতো না। এখনকার বেহায়া মেয়েগুলো কিছু শিখলে তো? হ্যাঁ মা, সবই মনে আছে আমার। আমাদের দুজনকেই তো তখন অফিস থেকে ছুটি নিতে হয়েছিল। আমাদের প্রাচীন সংস্কার অনুযায়ী মা বাবার সেবার দায়িত্ব পুত্র পুত্রবধূ থাকলে তাদের উপরেই বর্তায়। কন্যা সন্তান তো পরের সম্পত্তি, তার বাপের বাড়ির সম্পর্কে নিজস্ব কোনো বক্তব্য থাকতে নেই যে। মায়ের রোগ শয্যায় বসার সময় তার কোথায়? সে তো শ্বশুর বাড়ির মনোরঞ্জন করতেই ব্যস্ত থাকে। তবে মা, রোগশয্যায় পড়ার সময় আপনি যখন সম্পত্তি ভাগের উইল করেছিলেন তখন কিন্তু সমান ভাগ বুঝে নিতে তার স্বামী তাকে একটুও বাধা দেননি। দায় কি কেউ যেচে নিতে চায় মা? তার জন্য নৈতিক শিক্ষার প্রয়োজন, আর সেই শিক্ষাই ছোটবেলা থেকে বাবা মাকেই শেখাতে হয়। ক্রোধে নিরুপমার মুখের চেহারা লাল টকটকে হয়ে ওঠে। তোমার সাহস তো কম নয় বৌমা। 2 টাকা রোজগার করো বলে এত বড় কথাটা আমাকে বলতে পারলে? আমার মেয়েকে আমি শিক্ষা দিইনি, আর তুমি তোমার বাপের বাড়ি থেকে কি কি শিক্ষা পেয়েছো? বেশ ভালোই বোঝা যাচ্ছে শাশুড়ি ননদের সমালোচনা করছো। সমাজের নিয়ম কানুন কিছুই তো মানার প্রয়োজন নেই। যুক্তিপূর্ণ কোনো কথার সাথে রোজগারের কোনো যোগসূত্র নেই মা। না রেগে ঠান্ডা মাথায় আপনি ভালো করে ভেবে দেখুন তো, আপনার ছেলে এবং মেয়ে দুজনেই জন্মের সময় আপনার সমানভাবে যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। তাদের মানুষও করেছেন একইভাবে, একই স্নেহ মমতা দিয়ে, একইভাবে শিক্ষিত করে তুলেছেন দুজনকেই।
সাধ্যাতীত খরচে যেমন ছেলেকে পড়াশুনো শিখিয়েছেন, ঠিক তেমন মেয়েকেও সুপাত্রস্থ করেছেন। তার পরিবর্তে ছেলের যেমন মা বাবার সুখ স্বাচ্ছন্দ্য দেখা কর্তব্য, মেয়ে কি সেই ব্যাপারে একেবারেই দায়মুক্ত? সব মা বাবার হয়তো প্রয়োজন থাকে না, কিন্তু ভাই বোন কাঁধে কাঁধ মিলিয়ে বাবা মার পাশে এসে দাঁড়ালে তাদেরও তো ভালো লাগে। আইন এখন দুজনকেই সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে চিহ্নিত করেছে। শুধু পিতৃমাতৃ দায় মেয়ের ক্ষেত্রে সেই উত্তরাধিকারীর বাইরে। পুত্রবধূকে যে কর্তব্যের কথা বারবার মনে করিয়ে দেওয়া হয়, জামাইয়ের ক্ষেত্রে কি সেটা নিয়মের বাইরে? বেশিরভাগ মা বাবার ক্ষেত্রে কেন এমন পুরনোপন্থী? আমি এমন শিক্ষা আমার বাপের বাড়িতে পাইনি মা। আমার বাবার কাছে পুত্র কন্যা দুজনেই সমান। তাই আমি এই বাড়ির কর্তব্যে কোনো গাফিলতি না রেখে চিরজীবন বাবার দেখাশুনো করব। মুনিয়া আর তার বরের আপ্যায়নের কোনো ত্রুটি থাকবে না। আমি ওদের পছন্দের সব খাবার এনে গুছিয়ে রেখে যাব। মা হিসাবে শুধু এটুকু মনে রাখবেন মা, সব মেয়েদের সাথে সাথে তাদের শ্বশুর বাড়িকেও এ কথা মনে রাখতে হবে, পুত্রবধূর মা বাবাও তাদের দায়িত্ব। নারীর টান এক ধাক্কায় ছিঁড়ে ফেলা যায় না। এই কথাগুলো সবাই বুঝলে তবেই সংসার সুখের হবে। রান্নাঘর ছেড়ে এবার শোবার ঘরের দিকে এগোয় ব্রততী। চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে থাকে নিরুপমা দেবী। নিজের বধূ জীবনের কথা মনে পড়ে যায় তার। দুই ননদ বর্তমান থাকা সত্ত্বেও অসুস্থ শাশুড়িকে ফেলে মৃত্যুশয্যায় পড়ে থাকা নিজের মাকে একবার চোখের দেখাও দেখতে পাননি তিনি। যখন গিয়ে দাঁড়িয়েছিলেন তখন সব শেষ। এ যুগের মেয়েরা কত কঠিন কথা কত সহজভাবে ভাবতে পারে। তর্কের খাতিরে কথা কাটাকাটি করলেও মনে হয় কথাগুলো তো তারা ভুল বলেনি। সন্তান তো দুজনেই শরীরের অংশ, তাহলে সামাজিক ক্ষেত্রে দুজনের নিয়ম কেন আলাদা হবে? ঈশ্বরের করুণায় নিরুপমার সাথে সাথে অন্যান্য বাবা মাদেরও জ্ঞানচক্ষু এভাবেই উন্মিলিত হোক, এই কামনাই করি। গড়ে উঠুক অন্য এক সমাজ, যেখানে ছেলে মেয়েদের কাছে বাবা মা দায় না, দায়িত্ব হয়ে থাকুক। এই সুন্দর গল্পটি লিখেছেন অপলা মুখার্জি। তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।